বাণী তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী স্বপনের সাথে বসবাস করে। সে তার শ্বশুর বাড়িতে একটা ছোট স্কুল মতো করে বাচ্চাদের পড়াশোনা শেখায়। তার মধ্যে অনেক বেশি প্রতিভা থাকায় অনেক অনেক বাচ্চারা তার কাছে পড়তে আসে এবং পরীক্ষায় ভালো ফলাফল লাভ করে। এইভাবে বাণীর শ্বশুর বাড়িতে স্কুলের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সে একদিন বাচ্চাদের ক্লাস করাচ্ছে, সেই সময় তাকে কমলা দেবী নিজের কাছে ডাকে। বৌমা, এসব কিন্তু আমার একদম ভালো লাগে না। একই আমরা একটুখানি ঘরে 3 জন মিলে থাকি, তার উপর তুমি নিজের একটা স্কুল খুলে বসেছো। তোমাকে টাকা রোজগার করতে হবে না। এরকম করে কেন বলছেন মা? আমি বাচ্চাদেরকে পড়িয়ে সামান্য টাকা রোজগার করি বলে আপনার ছেলেকে অনেক সাহায্য করতে পারি, তাই আমাকে বাচ্চাদেরকে পড়াতে বাধা দেবেন না মা। এখন হয়তো আমার ছেলে সেরকম কিছু ইনকাম করে না, কিন্তু একদিনও একটা বড় চাকরি পাবে, তখন কিন্তু তোমাকে আমি আর তোমার স্কুল চালাতে দেব না, বলে দিলাম। আমি আমার স্কুলটা বন্ধ করব না মা, কারণ আমার যদি কোনো একটা বাচ্চার উপকার হয়, তার যদি ভবিষ্যৎ তৈরি হয়ে যায়, তাহলে আমার এই স্কুলটা সার্থকতা লাভ করবে। এই বলে বাণী আবার তার বাচ্চাদেরকে পড়াতে শুরু করে দেয়। কি রে তোতন, এই বছর ক্লাস 4 এর ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারলি না তুই, তাই তো? তোর বাবা এত টাকা খরচা করে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা টিচার রেখেছে, তবু তুই ফেল করলি। এরকম করে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা তোকে আর পড়াশোনা করাতে পারবো না। মা, বিশ্বাস করো, আমার মাথায় কোনো পড়া ঢোকে না। আমি তাতে কি করতে পারি? সব টিচাররা আমাকে অনেক বকা দেয়, বলে আমি নাকি গবেট, আমি গাধা। তাই আমি যদি কোনোদিনও পড়া বুঝতে না পারি, তাই বকা খাওয়ার ভয়ে আর টিচারকে জিজ্ঞাসা করি না। তোর টিচাররা একদমই ঠিক বলেছে, তুই গাধা বলে এখনো পর্যন্ত ক্লাস 4 পাশ করতে পারলি না। তোকে নিয়ে যে আমি আর তোর বাবা কি করব কি জানি। এই বলে রত্না তার ছেলেকে ভীষণ পরিমাণে বকাবকি করে। পাশ করতে না পারার জন্য তোতন অনেক অনেক কান্নাকাটি করে। একদিন রত্না বাজারে গেলে সেখানে তার বান্ধবীর সঙ্গে দেখা হয়। রত্না তার বান্ধবীর সঙ্গে তার ছেলের পড়াশোনার ব্যাপারে কথা বলে। তার বান্ধবী সমস্ত কিছু শোনার পর রত্নাকে বাণীর শ্বশুর বাড়ির স্কুলের কথা জানায়। রত্না এরকম অভিনব স্কুলের কথা শুনে খুব অবাক হয়ে যায়। না রে শিলা, তুই যতই যাই বল, আমার ছেলেকে কোনো টিচার মনে হয় না পাশ করিয়ে দিতে পারবে। আর ওই রকম কারোর বাড়িতে আরো 10টা বাচ্চার মাঝখানে আমার ছেলেকে পড়তে দিলে ওর মাথায় তো আরো কিছু ঢুকবে না। এত এত টাকা খরচা করে পাশ করাতে পারলাম না, আর এখন কোনো চেষ্টা করে কিচ্ছু হবে না। শিলা রত্নাকে অনেক জোর করলে রত্না তার ছেলেকে বাণীর স্কুলে ভর্তি করাতে রাজি হয়ে যায়। একদিন সময় করে রত্না তার ছেলেকে নিয়ে বাণীর স্কুলে চলে আসে। সে নিজের ছেলের পড়াশোনার ইতিহাস বাণীকে জানায়। দেখুন ম্যাডাম, আমি আপনাকে আমার ছেলের ব্যাপারে সব কথা আগেই বলে দিলাম। আমার মনে হয় না আপনি ওকে পড়িয়ে পাশ করাতে পারবেন। আমি যা দেখছি, আপনার শ্বশুর বাড়িতে এইটুকু একটা ঘরে, আর এই ঘরের মধ্যে আরো অনেক বাচ্চারা এসে পড়াশোনা করছে। তোতন মনে হয় না এখানে বানিয়ে নিতে পারবে। আপনি যদি চেষ্টা করার আগে এভাবে হেরে যান, তাহলে আমি কেন? পৃথিবীর কোনো টিচারই আপনার ছেলেকে পরীক্ষায় পাশ করাতে পারবে না। আপনি তোতনকে আমার স্কুলে ভর্তি করিয়ে দিতে পারেন, আমি ওকে পড়িয়ে ভালো মতো পাশ করিয়ে দেব। আপনি যদি এই কাজটা ঠিক মতো করতে পারেন, তাহলে আমি আর তোতনের বাবা আপনাকে অনেক অনেক টাকা ফিস দেব। তাই দয়া করে আপনি আমার ছেলেকে ক্লাস 4 এ উতরে দিন। ফিসের কথা পরে হবে, আগে আমি ওকে পড়াতে শুরু করি, তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো ফিস দেবেন। রত্না তার ছেলেকে বাণীর শ্বশুর বাড়ির স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু কমলা দেবী তার বৌমাকে তোতনকে পড়ানোর জন্য বারণ করে, কিন্তু বাণী তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে চায় না। দেখো বৌমা, আমি কিন্তু তোমাকে বারণ করে দিচ্ছি, তুমি এই গোবর মাথা বাচ্চা ছেলেটাকে পড়ানোর দায়িত্ব নিও না। তারপর যদি ওকে পাশ করাতে না পারো, তাহলে কিন্তু এই মহিলা আমাদেরকে ছেড়ে কথা বলবে না। ওনাকে দেখে বেশ বড়লোক ঘরের বউ মনে হচ্ছে। সে যাই হোক, আমি যখন একটা দায়িত্ব নিয়েছি সেই কাজটা আমি করবই। আর আপনি আমার পড়ানোর মাঝখানে আপনার চিন্তা ভাবনা ঢোকাতে আসবেন না। তুমি কি ভুলে যাচ্ছ আমরা আজ থেকে ঠিক 3 মাস আগে কি দুঃখের দিন কাটিয়েছি? সুতরাং সেই সময়ের কথা মনে করে তুমি আমাদের রেহাই দাও। যদি তুমি ওই বাচ্চাকে পাশ করাতে না পারো, তাহলে তোমাকে এই স্কুলটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আজ থেকে প্রায় 3 মাস আগে স্বপন শহরের এক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করত। তাদের কখনো টাকা পয়সার অভাব ছিল না। বাবা, তুই তো তোর কাজকর্মতে অনেক অনেক উন্নতি করছিস। রুদ্র পেপারে তোর ফটো দিচ্ছে, আমার তো খুব গর্ব তোকে নিয়ে। বলছি যে আমার অনেক দিন থেকে শপিং করতে যাওয়ার খুব ইচ্ছা করছিল। তুই যদি আমাকে কিছু টাকা দিতিস, তাহলে আমি শপিং করতে যেতাম। তুমি এভাবে কেন কথা বলছো মা? এই নাও আমার ক্রেডিট কার্ড,
তোমার যা ইচ্ছা হয় তুমি তাই কিনে নিয়ে চলে এসো, আর এই ক্রেডিট কার্ডটা তোমার কাছেই রাখো, কারণ আজকে আমি যাই উন্নতি করি না কেন সবকিছুর পেছনে একমাত্র তোমারই অবদান আছে। কমলা দেবী তার ছেলের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সে শপিং করতে গিয়ে স্বপনের ক্রেডিট কার্ড থেকে অনেক অনেক টাকা তুলে নিয়ে শপিং করে ফেলে। কমলা দেবী শপিং করে বাড়ি ফিরছে, সেই সময় তার বৌমা তাকে বলে, মা, মনে হচ্ছে তো আপনি শপিং করে বাড়ি ফিরছেন। কি শপিং করলেন আমাকে একটু দেখান। আপনি তো আমাকেও নিয়ে যেতে পারতেন, আমি কি আপনাকে জিনিসপত্র কিনতে বারণ করতাম? তা কত টাকা খরচ হলো শুনি। এখন কি শপিং করতে গেলে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? আর আমি আমার ছেলের ক্রেডিট কার্ড থেকে শপিং করেছি, ওই বেশি না, সামান্য 5 লাখ টাকা খরচ হয়েছে। কমলা দেবী 5 লক্ষ টাকা শপিং করেছে শুনে বানি তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে তার শাশুড়ি মাকে অযথা টাকা পয়সা খরচ করতে বারণ করলেও তার শাশুড়ি মা কোনো কথা শোনে না। এইভাবেই সময় কাটতে থাকে। একদিন স্বপন অন্য একটি কোম্পানির সঙ্গে নিজের নতুন ব্যবসা শুরু করার কথা বলতে যাবে বলে অনেক অনেক টাকা বাজার থেকে লোন নিয়ে ফেলে। সে নিজের বাড়িটাও পর্যন্ত নিলামে রেখে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই ব্যবসার পার্টনারশিপটা নষ্ট হয়ে যায় এবং সে একেবারে পথে নেমে পড়ে। হাই হাই, আমাদের সাথে কি হয়ে গেল? এবার আমরা কোথায় যাব? স্বপন, আমাদের কাছে তো আর একটাও টাকা নেই, এবার আমাদের সংসার চলবে কি করে? কোথা থেকে এই 3 জনের পেট তুমি ভরাবে বলো? আমাদের বাড়িটা পর্যন্ত নিলামে বিক্রি হয়ে গেছে, সেখান থেকে যেটুকু টাকা পেয়েছি তাই দিয়ে আমি মাত্র ছোট একটা ঘরের ব্যবস্থা করতে পারবো। আর তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে একটা কাজ খোঁজার চেষ্টা করছি। স্বপন নিজের মা এবং বউকে রাখার জন্য একটা ছোট্ট ঘরের ব্যবস্থা করে এবং সে নিজেই বাজারে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। কর্মক্ষেত্রে ভালো উন্নতি করার কারণে যখন তার পেপারে ছবি ছাপা হয়েছিল, এখন সেই পেপারেই তার নিঃস্ব হয়ে যাওয়ার কাহিনী ছাপা হয়। কমলা দেবী, বানি এবং স্বপন নিজেদের এই অপমান কিছুতেই মেনে নিতে পারে না। দেখতে দেখতে প্রায় 2 মাস এভাবেই কেটে যায়। উফ, আগে কত আরামে দিন কাটিয়েছি, বাড়িতে কত চাকর বাকর ছিল, আর এখন এক কলসি জল ভরতে গিয়েও রোদের মধ্যে 2 ঘন্টা লাইন দিতে হয়। আমি আর এই অত্যাচার কষ্ট সহ্য করতে পারছি না। এখন এসব কথা বলে কি হবে মা? আমরা ভাগ্যের পরিহাসের শিকার। আমি ভাবছি বেকার ফাঁকা বসে না থেকে এই একটা ঘরে বাচ্চাদের জন্য একটা ছোট্ট স্কুল খুলবো। আমি তো ভূগোলে মাস্টার্স কমপ্লিট করেছি আর বিএডও করেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বৌমা? আমাদের বাড়ির বউরা কখনো টাকা রোজগার করার জন্য কিছু করেনি, তাই তোমাকেও কিছু করতে হবে না। মা, বানি তো ভালো কথাই বলছে, ও কত ভালো পড়াতে জানে। বিয়ের আগে তো বাচ্চাদেরকে পড়াতো, এখন যদিও বাচ্চাদেরকে পড়ানোর জন্য আবার স্কুল খুলতে চাই, আমার তো কোনো অসুবিধা নেই। বানি তার বরের কথা শুনে খুবই খুশি হয়, তাই সে নিজের শ্বশুর বাড়িতেই বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল খোলে। বানির ভালো শিক্ষকতার জন্য প্রায় 1 মাসের মধ্যে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার স্কুলে অনেক অনেক বাচ্চা ভর্তি হয়। এভাবেই বানির রোজগারের টাকাতেই তাদের সংসার চলতে থাকে। আমার পড়ানোর পর আজ পর্যন্ত কোনো বাচ্চার বাজে রেজাল্ট হয়নি, তোতনেরও কোনো ক্ষতি হবে না। আমি ওকে ঠিক ভালোভাবেই পাশ করাবো। বানি তোতনকে ভালোভাবে পড়াশোনা করাতে শুরু করে দেয়। বানির মতো একজন টিচার পেয়ে তোতনেরও পড়াশোনা করতে ভীষণ পরিমাণে ভালো লাগে। বানি মিস, আমার তোমার কাছে পড়তে খুব ভালো লাগে মিস। তুমি আমাকে যাই পড়াও না কেন আমি সেটা একেবারেই বুঝে যাই, আমার সেকেন্ড টাইম সেটা পড়তে লাগে না। শুধু পড়লেই তো হবে না তোতন, তোমাকে পরীক্ষায় ভালো করে রেজাল্ট করতে হবে, যাতে তোমার বাবা মা তোমাকে আর খারাপ খারাপ কথা না বলতে পারে। যদি পরীক্ষায় ভালো করে রেজাল্ট করো তাহলে কোনোদিনও তোমার বাবা মা তোমাকে বকবে না, বুঝলে? এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায় এবং তোতনের পরীক্ষার দিন চলে আসে। তোতন ক্লাস 4 এর পরীক্ষাটা দেয়। তোতনের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরোলে রত্না এবং তার স্বামী বিকাশ বাবু বানির সঙ্গে দেখা করতে আসে। কমলা দেবীও তখন ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় বানি ম্যাডাম? কই? এই যে, খুব বলছিলেন তো আমার ছেলেকে রেখে পাস করিয়ে দেবেন, তা কি হলো? বাড়ির মধ্যে স্কুল খুলে লোক ঠকানো হচ্ছে, বেরিয়ে আসুন বলছি, আজকে আপনাকে দেখে নেব আমি। কমলা দেবী এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। দয়া করে আপনারা চিৎকার করবেন না, আপনার ছেলেকে আমার বৌমা ভালোভাবেই পড়িয়েছিল, ওর কোনো দোষ নেই। আর আপনি বিশ্বাস করুন, আমি আমার বৌমাকে আর বাড়িতে এরকম স্কুল করতে দেব না। বানি ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে তোতনের বাবা মা? আপনাদের ছেলের রেজাল্ট কেমন হয়েছে? ও পাশ করতে পেরেছে? আমাকে তোতন বলেছে এবারও ভালো রেজাল্ট করেই দেখাবে, আমার ওর উপর পুরো ভরসা আছে। তোতন শুধু ভালো রেজাল্টই করেনি ম্যাডাম, ও কাল 4 এবার প্রথম স্থান অধিকার করেছে। আমি তো ভাবতেই পারছি না যে আমার ছেলে ফার্স্ট হতে পারে, যে এর আগে কখনো পাসও করতে পারেনি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার মতো একজন অসম্ভব ভালো শিক্ষিকা আমার ছেলেকে পড়িয়েছে বলে।
আমি আজকে খুব খুশি। আপনার স্কুলেই আমি আমার ছেলেকে পড়িয়ে যাব। আমি ওকে কখনো এই স্কুল থেকে ছাড়াবো না। তোতনের ভালো ফলাফলের কথা শুনে বাণী এবং কমলা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। সেই মুহূর্তেই সেখানে স্বপন চলে আসে। সে বিকাশ বাবুকে দেখে চিনতে পারে। বিকাশ বাবু স্বপনকে দেখে অবাক হয়ে যায়। একই স্বপন, তুমি এখানে কি করছো? তোমার বাড়ি আমি নিলামে কিনে খুব ভুল করেছি স্বপন। আমার সবসময় নিজেকে অপরাধী বলে মনে হয়। শুধুমাত্র আমার জন্যই তোমাদের সংসারকে ঘরছাড়া হতে হয়েছে। না না স্যার, আপনার আর কি দোষ? এই বলে স্বপন বিকাশ বাবুকে সব ঘটনা জানায়। বিকাশ বাবু এবং রত্নার এরকম দুঃখের কাহিনী শুনে খুবই খারাপ লাগে। তুমি চিন্তা করো না স্বপন, তোমার বইয়ের পড়ানোর জন্য আমার ছেলে ক্লাসে প্রথম হয়েছে, আর সেই খুশিতে আমি তোমার আর তোমাদের পরিবারকে তোমাদের পুরানো বাড়িটা ফিরিয়ে দেবো। তোমরা এবার থেকে সেই বাড়িতেই থাকবে। আর হ্যাঁ বানি, তুমি কিন্তু কখনো নিজের স্কুলটা বন্ধ করো না, কেমন? তোমার জন্য বাচ্চাদের অনেক উপকার হয়। বিকাশ বাবু বাণীকে অনেক অনেক টাকা ফিস হিসাবে দেয় এবং তাদেরকে নিলামে বিক্রি হওয়া বাড়িটাও ফিরিয়ে দেয়। স্বপন পুনরায় আবার নিজের পরিবারকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। সে নিজের হারিয়ে যাওয়ার নাম মান সম্মান ফেরত পাওয়ার জন্য আবার কঠিন লড়াই করা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই সে একটা ভালো কোম্পানিতেও চাকরি পায়। বাণী এখনো আগের মতোই তার স্কুলটা চালাতে থাকে। তার শাশুড়ি মাও এখন বাণীকে কোনো রকমের বাধা দেয় না। বাণী নিজের ইচ্ছামতো প্রাণ খুলে সকল বাচ্চাদেরকে শিক্ষা দান করতে থাকে। চুমকি দেবী তার দুই মেয়ে শ্রেয়া ও সুস্মিতাকে নিয়ে বসবাস করে। শ্রেয়া ও সুস্মিতার মধ্যে সমাজের সামনে অনেক মিল থাকলেও তারা দুজনে একে অপরকে একেবারেই পছন্দ করত না। দুই বোন বাড়িতে সবসময় সব বিষয় নিয়ে ঝগড়া করত। চুমকি দেবী তাদের সবসময় সাপে নেউলের মতো ঝগড়া করতে দেখে তাদের ভীষণ বকাবকি করত, কিন্তু তারা তাদের মায়ের কোনো কথাই শুনত না। ঠিক এমনই একদিন শীতকালের সময়, উফ বাবা, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, আমি পুরো জমে যাচ্ছি। সুস্মিতা শোন, তুই রোজ ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিস, কিন্তু আজকে আমি তোকে কিছুতেই ফ্যান চালাতে দেব না। তুই যদি ফ্যান অন করিস তাহলে আমি ঠান্ডায় মরেই যাব। মামার বাড়ির আবদার, ওনার জন্য আমি নাকি ফ্যান চালিয়ে ঘুমাতে পারবো না। শোন, বেশি বকিস না, আমি ফ্যান অন করেই ঘুমাবো। তোর যদি প্রবলেম হয় তুই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। না, আমি কেন সোফায় ঘুমাতে যাব? তুই ফ্যান চালাবি, তার উপর কম্বলও গায়ে জড়িয়ে ঘুমাবি? সেটা তো হয় না। তুই তাহলে ফ্যান চালা, আমি তোর সাথে কম্বল শেয়ার করব না। সব সময় তোর কথা মতো চলতে হবে তার তো কোনো মানে নেই। আর ফ্যানের নিচে শুলে এই ঠান্ডায় আমার সর্দি লেগে যাবে। কম্বলটা কি মা তোকে একা ইউজ করতে দিয়েছে যে তুই একাই জড়িয়ে ঘুমাবি? আমিও কম্বল নেব। আর তোর যখন এত অসুবিধা হচ্ছে আমি ফ্যানটা স্লোতে চালাবো, কিন্তু ফ্যান তো চলবেই বস, আর আমি কম্বলও নেব। দুই বোনের মধ্যে তুমুল ঝগড়া করছে সেই সময় চুমকি দেবী তাদের ঘরে আসে। তোদের এমন ঝগড়ার জন্য আমি আর বাড়িতে টিকতে পারবো না মনে হচ্ছে। প্রতিদিন আমার এই ঝামেলা আর ভালো লাগে না। কোনো না কোনো বিষয় নিয়ে তোরা প্রত্যেকদিন ঝগড়া করা শুরু করে দিস। আরে মা দেখো, সুস্মিতা এই ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে ঘুমায়, আমার তো শরীর খারাপ করবে বলো? ওর শরীরে না হয় গন্ডারের চামড়া আছে, কিন্তু আমি তো মানুষ, বলো? কি? ও মা দেখো, আমাকে গন্ডার বললো। ও বড় বলে আমাকে যখন যা ইচ্ছা তাই বলবে নাকি? বাজে মেয়ে, তুই একটা হাতি। তাই জন্যই তো তোর একটা কম্বল পুরো দরকার পড়ে। তোরা যদি এবার চুপ না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। চুপ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়, আর না হলে আমাকে দয়া করে ঘুমাতে দে। দুজনে তো ঘরের একটা কাজও করিস না। সকালে উঠে সব কাজ আমাকে করতে হয়। আমি যদি রাতে একজনেরও গলার আওয়াজ পাই তাহলে দুই বোনকে বাড়ি থেকে বার করে দেব। এই শীতে রাস্তায় ঘুমাবি, তখন বুঝবি। তুমি বাড়ি থেকে বের করে দিলে আমি একা বেরোবো নাকি? রোজ আমরা ঝগড়া করলে তুমি এই একই গল্প দাও। চুমকি দেবী নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। শ্রেয়া এবং সুস্মিতা আর ঝগড়া বাড়ায় না। শ্রেয়া ফ্যান চালিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। সুস্মিতাও কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চুমকি দেবী বাড়ির সব কাজ করে বাজারে তার দৈনন্দিন জিনিসপত্র কিনতে চলে যায়। সেখানে গিয়ে সে একটি কম্বলের দোকান দেখতে পায়। বাহ, দোকানটায় বেশ সুন্দর সুন্দর কম্বল আছে। মেয়ে দুটোর জন্য নতুন একটা কম্বল কিনে নিয়ে যায়। তাহলে যদি কম্বল নিয়ে ওরা ঝগড়া বন্ধ করে, না হলে কম্বল নিয়ে ঝগড়া করতে করতে কোনোদিন দুজনে চুলে ঝুঁটি ছিঁড়ে নেবে। চুমকি দেবী কম্বলের দোকানে কম্বল কিনতে চায়।
বলুন মাসি, কেমন কম্বল নেবেন? সব কাশ্মীরের অরিজিনাল কম্বল তুলে নিয়ে এসেছে এইবার। শীতকালে আমার দোকানের কম্বল গায়ে দিয়ে ঘুমালে গরমে ঘামতে শুরু করবেন, বুঝলেন? একদম খাঁটি কাশ্মীরি মাল আছে। এই মাসি হবে তোমার মা, আমাকে মাসি বলছো কোন সাহসে? দেখি ওই হলুদ কালারের মোটা কম্বলটা দেখাও দেখি। যদি ঠিকঠাক দাম বলতে পারো তাহলে এই কম্বলটা কিনে নিয়ে যাব। দোকানদারের সাথে দাম কষাকষি করে চুমকি দেবী তার মেয়েদের জন্য একটি সুন্দর হলুদ রঙের কম্বল কিনে নেয়। সে কম্বল নিয়ে বাড়ি চলে আসে। শ্রেয়া ও সুস্মিতা তার মায়ের হাতে একটা নতুন কম্বল দেখে ভীষণ খুশি হয়। মা, তুমি আমার জন্য নতুন কম্বল কিনে এনেছো? ওয়াও, কম্বলটা কি সুন্দর! আমি তোমাকে বলবো ভাবছিলাম একটা নতুন কম্বল কিনে আনার কথা। সুস্মিতার সঙ্গে এক কম্বলে ঘুমাতে আমার একেবারেই ভালো লাগে না। এই বাজে কথা কম বল। মা আমার জন্য এই নতুন কম্বলটা কিনে এনেছে, কারণ তুই ঠান্ডায় স্নান করিস না, তাই কম্বলে পুরো ভদকা পচা গন্ধ হয়েছে। মা তাই জন্য আমার জন্য ফ্রেশ নতুন কম্বল কিনে এনে দিয়েছে। মোটেই না, তুই ফ্যান চালিয়ে ঘুমাস, তাই মা আমার জন্য এই মোটা কম্বল কিনে এনেছে, যাতে আমি ঠান্ডায় কষ্ট না পাই। আর আমি তোর মতো ঠান্ডায় বাথরুমে 1 ঘন্টা কাটাই না ঠিকই, কিন্তু আমি রোজ স্নান করি, ওকে? শোন, আমি ভীষণ হট, তাই এই হট কম্বলটা আমি নেব। তুই পুরনো কম্বলে ঘুমাবি, এটাই ফাইনাল। তোদের দেখে মনে হয় আমি মানুষের না, দুটো জানুয়ারির বাচ্চাকে জন্ম দিয়েছি। এই কম্বলটা আমি তোদের দুজনের জন্য এনেছিলাম, যাতে নতুন কম্বল পেয়ে তোরা ঝগড়া থামিয়ে দিস। কিন্তু না, এই নতুন কম্বলটা আমি তোদেরকে আর দেব না। আমি আর তোর বাবা আজ থেকে এই নতুন কম্বল চাপা দিয়ে ঘুমাবো। এই বলে চুমকি দেবী নতুন কম্বল নিয়ে নিজের ঘরে চলে যায়। শ্রেয়া ও সুস্মিতা দুজনেই একে অপরের উপর ভীষণ রেগে যায়। আজকে মা কম্বলটা আরেকটু হলেই আমাকে দিয়ে দিচ্ছিল, তুই ক্যাচাল করে পুরো বিষয়টাই কেচিয়ে দিলি। কি হবে নতুন কম্বল নিয়ে তোর? বেকার বেকার কম্বলটা আমাকেও নিতে দিলি না। সবসময় শুধু বড় বোন হওয়ার অ্যাডভান্টেজ নিবি, আর আমি বুড়ো আঙুল চুষবো? তা কি করে হয় বলতো? তোর বেকার জেদের জন্য আমিও কম্বলটা পেলাম না। শ্রেয়া ও সুস্মিতা আবার চুমকি দেবীর কাছে নতুন কম্বল চাইতে যায়। আবার আমার ঘরে কি করতে আসলি? আমি তো বলেই দিলাম তোদেরকে আমি নতুন কম্বল দেব না। এবার যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে পুরানো কম্বলটাও নিয়ে নেব। ঠান্ডায় ঠকঠক করে কাঁপলে তোদের শিক্ষা হবে। মা, আমার সুস্মিতার সঙ্গে কথা হয়ে গেছে, ও পুরানো কম্বলের মায়া ত্যাগ করতে পারছে না, তাই নতুন কম্বলটা তুমি এবার আমাকে দিয়ে দাও। কি বড় মিথ্যাবাদী মেয়ে! একটা নতুন কম্বলের লোভে আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছিস। মা দেখো, এবার তো তুমি আমাকে নতুন কম্বলটা দিয়ে দাও। তোমার মনে আছে তুমি বলেছিলে আমি কলেজে ভালো রেজাল্ট করলে তুমি নিউ ইয়ারে আমাকে একটা গিফট দেবে, তাই আমি তোমার কাছে এই কম্বলটা গিফট চাইলাম। আমাকে দিয়ে দাও প্লিজ। চুমকি দেবী দুই বোনের উপর ভীষণ রেগে যায়। সে কিছুতেই তাদের নতুন কম্বল দিতে চায় না। রাত্রিবেলা চুমকি দেবী ও তার স্বামী নতুন কম্বল গায়ে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শ্রেয়া ও সুস্মিতা তাদের পুরানো কম্বলে শুয়ে পড়ে, কিন্তু দুই বোনেরই কিছুতেই ঘুম আসতে চায় না। তাদের দুজনের মনই ওই নতুন কম্বলের দিকেই টিকে ছিল। দেখ, আমাদের ঝগড়ার জন্য মা খুব রেগে গেছে, তাই জন্য কাউকেই কম্বলটা দিল না, নিচে নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। আমাদেরকে নতুন কম্বলে ঘুমাতে হলে মায়ের সামনে ভালো হতে হবে, তাতে যদি মায়ের মন গলে যায়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমরা কাল থেকেই মায়ের সব কথা শুনে চলবো, আর মায়ের সামনে কোনো ঝগড়া করব না। তাহলে মা ভাববে যে আমরা ভালো হয়ে গেছি, আর খুশি হয়ে আমাদেরকে নতুন কম্বলটা দিয়ে দেবে। এই বলে দুই বোন তাদের পুরনো কম্বল গায়ে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল শ্রেয়া ও সুস্মিতা ঘুম থেকে উঠে পড়ে। তারা দুজনে পুরো ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখে। এমনকি সকালের চা করে শ্রেয়া ও সুস্মিতা তাদের মায়ের খাটের পাশের টেবিলে রেখে দেয় এবং একটি সাদা কাগজে সরি লিখে কাপের গায়ে লাগিয়ে রেখে আসে। চুমকি দেবী চোখ খুললেই তার জন্য রাখা চায়ের কাপ এবং তাতে সরি লেখা কাগজ দেখে খুব অবাক হয়ে যায়। সে আরো দেখে যে তার দুই মেয়ে সকাল সকাল উঠে সারা ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছে। আমি জানি তোরা দুই বোন মিলে কম্বলটা নেওয়ার জন্য এমন ভালো মানুষই দেখাচ্ছিস, কিন্তু আমি তোদেরকে এই নতুন কম্বলটা কিছুতেই দেব না, কারণ তোরা যেই কম্বলটা পেয়ে যাবি অমনি আগের রূপেই চলে আসবি। উফ মা, প্লিজ, আমরা আর ঝগড়া করব না, বলছি তো। তুমি আমাদের নতুন কম্বলটা দিয়ে দাও। আমরা নতুন কম্বল দুই বোন ভাগ করে নিয়ে ঘুমাবো,
আমাদের পুরনো কম্বলে আর ঘুমাতে ইচ্ছে করছে না। কেন তুমি বেকার শ্রেয়ার উপর রাগ করে আমাকেও নতুন কম্বলে ঘুমানোর থেকে বঞ্চিত করছো মা? প্লিজ কম্বলটা দিয়ে দাও, আমরা আর ঝগড়া করব না। ওই দেখ সুস্মিতা, তুইও তোর দিদির থেকে কিছু কম যাস না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করিস। তাই তোরা যতক্ষণ না পুরোপুরি শুধরে যাবি আমি তোদেরকে নতুন কম্বল দেব না। কারণ দুই বোন মিলে ঝামেলা করে কম্বল ছিঁড়ে দিলে আমার কম্বল কেনার টাকাটাই জলে চলে যাবে। শ্রেয়া ও সুস্মিতা দুই বোন অনেকক্ষণ ধরে তাদের মাকে বুঝিয়ে নতুন কম্বলটা নিয়ে নেয়। তারা প্রায় প্রতিদিনই নতুন কম্বল গায়ে চাপা দিয়ে ঘুমাতে শুরু করে। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। চুমকি দেবী তাদের নতুন কম্বলটা রোদে দেওয়ার জন্য শ্রেয়া ও সুস্মিতার ঘরে যায়, কিন্তু সে কোথাও নতুন কম্বলটা খুঁজে পায় না। সে তার দুই মেয়ের উপর ভীষণ রেগে যায়। কিরে শয়তান মেয়ে, তোরা দুজনে মিলে আমার নতুন কম্বলটা কোথায় চালান করলি? তোদের খাটের উপর তো পুরানো কম্বলটাই রাখা, এই জন্য আমি তোদেরকে নতুন কম্বল দিতে চাইছিলাম না। আমি জানতাম তোরা যে কোনো নতুন জিনিস দেখলেই সেটার ক্ষতি করিস। শ্রেয়া ও সুস্মিতা তাদের মায়ের এমন কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তারা একে অপরের উপর দোষ চাপাতে শুরু করে দেয়। মা, আমি কিছু করিনি। তোমার ছোট মেয়ে একদিন রাত্রিবেলা কম্বলের বেশি পাটটা নিয়ে সবটা টানাটানি করছিল। কম্বলটা নিয়ে টানাটানি করতে গিয়ে এই কম্বলটা ছিঁড়ে ফেলেছে। ফ্যান চালিয়ে ঘুমানো চাই, আবার কম্বল নিয়েও টানাটানি করা চাই। না গো মা, শ্রেয়া মিথ্যা কথা বলছে। তুমি তো জানো এ খুব শীত কাতুরে। ছাদে মাঝরাতে পাঁচিলের ধারে গিয়ে নতুন কম্বল মুড়ি দিয়ে গল্প করে। দেখো কোথাও লুকিয়ে রেখেছে। আমি তো তাই জন্য পুরনো কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ি। দুই মেয়ের কথা শুনে চুমকি দেবীর সহ্যের সীমা অতিক্রান্ত হয়ে যায়। সে তার দুই মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করে এবং তাদের মারধরও করে। চুমকি দেবী কিছুতেই তার দুই মেয়ের কোনো কথা বিশ্বাস করতে চায় না। তখন দুইজনই সত্যি কথা বলে দেয়। 2 দিন আগে শ্রেয়া ও সুস্মিতা যখন কলেজে যাচ্ছিল, সেই সময় রাস্তায় একটি গরিব বাচ্চা মেয়ে তাদের কাছে আসে। দিদি, ও দিদি, খুব ঠান্ডা পড়েছে, আমাকে একটা নতুন কম্বল কিনে দেবে? আমার মায়ের শরীর খুব খারাপ। এই শীতে পুরানো ছেঁড়া কম্বল নিয়ে ঘুমালে আমার মা ঠান্ডায় মরে যাবে। দয়া করে আমাদেরকে একটা নতুন কম্বল কিনে দাও। ঈশ্বর তোমাদের মঙ্গল করবে। আমি অনেকের কাছেই কম্বল চেয়েছি, কিন্তু কেউ আমাকে কিনে দেয়নি। আসলে আমরা ফুটপাতে পড়ে থাকি তো, তাই লোকে আমাদের মতো ভিখারিদের দয়া করতে চায় না। কিন্তু তোমরা যদি আমাদের একটা কম্বল কিনে দাও, আমাদের শীতকালটা উদ্ধার হয়ে যাবে। শ্রেয়া ও সুস্মিতা বাচ্চা মেয়েটির কথা শুনি এবং মেয়েটির মায়ের শারীরিক কষ্ট দেখে তাদের চোখে জল চলে আসে। দুই বোন মিলে তাদের মায়ের চোখের আড়ালে নতুন কম্বলটা ব্যাগে ভরে বাড়ির বাইরে নিয়ে এসে গরিব দুস্থ বাচ্চা মেয়েটিকে দিয়ে দেয়। তারা নতুন বছরে নতুন কম্বল পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। শ্রেয়া ও সুস্মিতা নতুন বছরে গরিব বাচ্চা মেয়েটি এবং তার মায়ের মুখে হাসি ফুটিয়ে ভীষণ খুশি হয়ে যায়। এই ঘটনা শুনে চুমকি দেবী তার মেয়েদের উপর ভীষণ খুশি হয়। আজ আমার তোদের দুজনের উপর খুবই গর্ব হচ্ছে। এতদিনে আমি ভাবতাম তোরা শুধু ঝগড়া করতেই পারিস, কিন্তু আজকে মনে হচ্ছে আমি তোদের দুজনকে ভালোই শিক্ষা দিয়েছি। তোরা মানুষের মতো মানুষ হয়েছিস। শ্রেয়া ও সুস্মিতা তাদের মায়ের মুখে প্রশংসা শুনে খুব খুশি হয়। চুমকি দেবী তার দুই মেয়েকে নতুন বছরে 2টি সুন্দর নতুন কম্বল কিনে এনে দেয়। তারা দুজনেই নতুন কম্বল পেয়ে খুবই আনন্দ পায়, কিন্তু ওই যে তাদের ঝগড়ার সমস্যা, সেটা কিছুতেই মেটে না। মা, সব থেকে সুন্দর কম্বলটা কিন্তু আমি নেব। আমার পিঙ্ক কালারের কম্বলটা চাই। না মা, ওই পিঙ্ক কালারের কম্বলটা আমি নেব। তুমি তো জানো আমার পিঙ্ক কালার খুব ফেভারিট। চুমকি দেবী তাদের দুজনের ঝগড়া শুনে হেসে ওঠে। এভাবেই দুই বোন ঝগড়া করতে করতে নিজেদের জন্য কম্বল বেছে নেয়। তারা সবাই মিলে এভাবেই হাসি খুশি দিন কাটাতে থাকে।